আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর মাইশা মালিহা, ঢাকা মেডিকেল কলেজের K72 ব্যাচের ইন্টার্ন। আজকে আমি অ্যাক্সেস মেডিকেল স্কুলের পক্ষ থেকে মেডিসিন রিভিউ ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। আজকের টপিক হলো রেনাল সিস্টেম। আজকের ক্লাসটা একটু ছোটই হবে, কারণ রেনাল সিস্টেমটা হচ্ছে ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে খুব স্পেসিফিক কোয়েশ্চেনই জিজ্ঞেস করা, খুব বেশি ডিটেইলে ইউজুয়ালি যাওয়া হয় না। তো আমরা শুরু করি। ফার্স্টে যেটা রেনাল সিস্টেমে আসলেই এখানে ইউরিন আউটপুটে নিয়ে কোয়েশ্চেন করা শুরু হয়। ফার্স্ট যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় অলিগোইউরিয়া, অ্যান্ড অলিগোইউরিয়া যখন জিজ্ঞেস করা হবে তখন দুইটা জিনিস বলতে হবে। ফার্স্ট অফ অল ইউরিন আউটপুটটা কত হয়, আর ওর সাথে ওর কজগুলো কী কী। অলিগোইউরিয়ার ইউরিন আউটপুটটা হবে 300 অথবা 400 থেকে লেস অ্যামাউন্ট অফ ইউরিন এক্সক্রিটেড পার ডে। মানে কয়েকটা জায়গায় 400, কয়েকটা জায়গায় 300 লেখা, তো বলতে হবে লেস দেন 300 অর 400 মিলিলিটার অফ ইউরিন এক্সক্রিটেড পার ডে। তারপরে কোয়েশ্চেন করা হয় যে এগুলার কজগুলা কী কী। এখন অলিগোইউরিয়ার কজগুলার মধ্যে 3 ভাগে ভাগ করে বলতে হয়: প্রি রেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনাল। এর মধ্যে অবভিয়াসলি অনেকগুলা কজ আছে, কিন্তু যেগুলো খুবই ইম্পর্টেন্ট আমি ওগুলাই বলতেছি। প্রি রেনালের মধ্যে অ্যাটলিস্ট 3টা বলতে হবে। একটা হাইপোভোলেমিয়া, নাম্বার 2 আসবে ব্লাড লস, অ্যান্ড নাম্বার 3 আসবে সেপসিস। আবার বললাম, প্রি রেনালের মধ্যে 3টা কজ: হাইপোভোলেমিয়া, ব্লাড লস আর সেপসিস। তারপরে আসে রেনাল কজগুলা। রেনাল কজগুলার মধ্যে আমাদের 3টা বলতে হবে। নাম্বার 1 আসবে ড্রাগস, নাম্বার 2 আসবে র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যান্ড নাম্বার 3 ক্ল্যাম্পশিয়া। আবার বললাম, রেনালের মধ্যে 3টা: ড্রাগস, নাম্বার 2 র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, নাম্বার 3 ইক্ল্যাম্পশিয়া। এর মধ্যে ড্রাগসের মধ্যে যে জিজ্ঞেস করে যে সবচেয়ে কমন নেফ্রোটক্সিক ড্রাগসগুলো যে তুমি ওয়ার্ডে দেখছো কি ইউজ করা হয়, বলবা অ্যামাইনোগ্লাইকোসাইড, ভ্যাঙ্কোমাইসিন, এগুলা। মানে অ্যামাইনোগ্লাইকোসাইড, ভ্যাঙ্কোমাইসিন, অ্যামফোটেরিসিন বি, এই 3টাই ড্রাগ ইউজুয়ালি মোস্ট নেফ্রোটক্সিক হয়, যেগুলো ওয়ার্ডে ইন্ট্রাভেনাসলি ইউজ করে অলিগোইউরিয়া কজ করতে পারে। আর পোস্ট রেনাল কজে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা ক্যালকুলাই। তো আমি আবার বললাম, 3 ভাগে ভাগ করে বলতে হবে: প্রি রেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনাল। প্রি রেনালের মধ্যে হাইপোভোলেমিয়া, ব্লাড লস অ্যান্ড সেপসিস। রেনালের মধ্যে ড্রাগস, র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যান্ড ইক্ল্যাম্পশিয়া, অ্যান্ড পোস্ট রেনাল কজে আসবে ক্যালকুলাই। তারপরে কোয়েশ্চেনটা আসে পলিইউরিয়া। পলিইউরিয়া অ্যামাউন্ট যে গ্রেটার দেন 3 লিটার অফ ইউরিন এক্সক্রিটেড পার ডে। একটা জিনিস মনে রাখতে হবে, ওটা অলিগোইউরিয়া ছিল 300 অর 400 মিলিলিটার, আর পলিইউরিয়াতে থাকবে গ্রেটার দেন 3 লিটার অ্যামাউন্ট অফ ইউরিন এক্সক্রিটেড পার ডে। তারপরে এগুলার কজ যখন জিজ্ঞেস করা হয়, কজের মধ্যে নাম্বার 1 আমাদের দেশের পার্সপেক্টিভে এবং ইভেন ওয়ার্ল্ড ওয়াইডও নাম্বার 1 কজ বলতে হয় ডায়াবেটিস মেলাইটিস। এটা ছাড়া অন্য কিছুই বলা যাবে না। পলিইউরিয়ার নাম্বার 1 কজ কিন্তু ডায়াবেটিস মেলাইটিসে হয়। তো নাম্বার 1 আসবে ডায়াবেটিস মেলাইটিস, দেন নাম্বার 2 আসবে ডায়াবেটিস ইনসিপিডিস, নাম্বার 3 ড্রাগস পার্টিকুলারলি ডায়াবেটিক্স, নাম্বার 4 হাইপারক্যালসিমিয়া, অ্যান্ড নাম্বার 5 অ্যাকিউট কিডনি ইঞ্জুরি ইন দ্য পলিইউরিক ফেজ। মোট 4টা কথা বলতে হবে, যের মধ্যে নাম্বার 1 ডায়াবেটিস মেলাইটিস মাস্ট বলতে হবে, নাম্বার 2 ডায়াবেটিস ইনসিপিডিস, ড্রাগস পার্টিকুলারলি ডায়াবেটিক্স, হাইপারক্যালসিমিয়া অ্যান্ড একেআই ইন দ্য পলিইউরিক ফেজ। এই 5টা। ওকে, অলিগোইউরিয়া, পলিইউরিয়া শেষ হওয়ার পর নেক্সট আসে আমরা ইনকন্টিনেন্সে। ইনকন্টিনেন্স যখন জিজ্ঞেস করা হয় তখন মেইনলি 3টা ইনকন্টিনেন্স বলতে হয়: স্ট্রেস, আর্জ আর ওভারফ্লো ইনকন্টিনেন্স। একটা এক্সট্রা আছে যে ট্রু বা কন্টিনিউয়াল ইনকন্টিনেন্স। ওইটা তোমরা বলতেও পারো, নাও বলতে পারো, কিন্তু অ্যাটলিস্ট এই 3টা বলতেই হবে: স্ট্রেস, আর্জ আর ওভারফ্লো ইনকন্টিনেন্স। এখন যখনই ইনকন্টিনেন্সগুলো কথাটা আসে, তখন নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে এগুলার সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো কী কী। তো নাম্বার 1 আসবে স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স কিন্তু আমাদের দেশে খুবই কমন, যেটা পার্টিকুলারলি হয় মহিলাদের ক্ষেত্রে। আর এটার কজ কী হয়? রিপিটেড পেলভিক কোনো কন্ডিশনের জন্য, পার্টিকুলারলি মনে করো রিপিটেড ভ্যাজাইনাল ডেলিভারি করলে স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে। তো বলবা স্ট্রেস ইনকন্টিনেন্স মেইনলি হয় ওয়েমেনদের ক্ষেত্রে ডিউ টু রিপিটেড ভ্যাজাইনাল ডেলিভারি। নাম্বার 2 আসবে আর্জ ইনকন্টিনেন্স। এর সবচেয়ে ইম্পর্টেন্ট কজ ইউটিআই। আর নাম্বার 3 আসবে ওভারফ্লো ইনকন্টিনেন্স। ওভারফ্লো ইনকন্টিনেন্স আমাদের দেশে সবচেয়ে ইম্পর্টেন্ট কজ ডায়াবেটিস মেলাইটিস। আমি আবার বললাম 3টা মাস্ট বলতে হবে: স্ট্রেস, আর্জ আর ওভারফ্লো। ওই 3টার মধ্যে যখন কজ জিজ্ঞেস করা হবে, তখন স্ট্রেসের মধ্যে আমরা বলবো ফিমেলে হয় বিকজ অফ রিপিটেড ভ্যাজাইনাল ডেলিভারি, আর্জ ইনকন্টিনেন্স হয় বিকজ অফ ইউটিআই, অ্যান্ড নাম্বার 3 ওভারফ্লো ইনকন্টিনেন্স, উইচ আমাদের দেশে নাম্বার 1 কজ ডায়াবেটিস মেলাইটিস। আরেকটা যেটা আমি বললাম যে কন্টিনিউয়াল বা ট্রু ইনকন্টিনেন্স যে জিনিসটা হয়, ওটাতে মেইনলি যেটা আমাদেরকে বলতে হবে যে ওটার কজ হয় কিন্তু ফিস্চুলা।
পার্টিকুলারলি ফিমেলদের যে ফিস্টুলাটা হয় ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা যেমন, এটাতে কন্টিনিউয়াল বা ট্রু ইনকন্টিনেন্স হয়। এরপরে হচ্ছে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে হেমাচুইউরিয়া। এখন হেমাচুইউরিয়া যখন আসে তখন একটা খুবই সিলি কোয়েশ্চেন সবাইকে করা হয় যে যদি একটা ফিমেলের হেমাচুইউরিয়া হিস্ট্রি নিয়ে আসে, তুমি তাকে নাম্বার ওয়ান ফার্স্ট যে কোয়েশ্চেনটা করবা সেটা কি? এটা কিন্তু খুবই ইজি, যে ফার্স্ট কোয়েশ্চেনটা করবা সেটা হচ্ছে যে সে কি মেনস্ট্রুয়েশনে আসে না কিনা। এটা খুবই একটা বেসিক একটা কোয়েশ্চেন। এটা অনেকজনই হচ্ছে তখন ভ্যাবা চেকা খেয়ে যায় যে কি জিজ্ঞেস করবো। কোয়েশ্চেনটা হচ্ছে যে সে মেনস্ট্রুয়েশনে আসে না কিনা। তারপরে হচ্ছে জিজ্ঞেস করে যে ঠিক আছে এখন বলো হেমাচুইউরিয়ার একটা কজ বলো। কজ অ্যাগেন এখানে প্রিরেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনালে ভাগ করে বলতে হয়। এটাই কিন্তু হচ্ছে মানে অলমোস্ট রেনাল সিস্টেমের সব কিছুই যখন বলতে হয় 3 ভাগে ভাগ করেই বলতে হয়। এবার প্রিরেনাল, রেনাল আর পোস্ট রেনাল। তো ফার্স্টে আমরা যখন প্রিরেনালে আসি, প্রিরেনালে হচ্ছে তিনটা কজ বলতে হবে। নাম্বার 1 ব্লিডিং ডিসঅর্ডার, নাম্বার 2 আসবে হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস অ্যান্ড নাম্বার 3 ভ্যাসকুলাইটিস। তো তিনটা অ্যাগেন ব্লিডিং ডিসঅর্ডার, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, এনি ভ্যাসকুলাইটিস। এটা গেল হচ্ছে প্রিরেনাল। এখন আমরা আসি হচ্ছে রেনালের মধ্যে। রেনালের মধ্যে হচ্ছে আমরা কি কি বলবো? রেনালের মধ্যে নাম্বার 1 আমাদের বলতে হবে হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস, নাম্বার 2 হচ্ছে পাইলোনেফ্রাইটিস। এই তিনটা সিকোয়েন্স কিন্তু মনে রাখতে হবে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস আর পাইলোনেফ্রাইটিস বলতে হয়। তারপরে আসে হচ্ছে রেনাল স্টোন, রেনাল টিবি, নিওপ্লাজম। কিন্তু ফার্স্ট এগুলা গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, রেনাল স্টোন এগুলো আগে বলতে হয়। দেন পোস্ট রেনালের মধ্যে হচ্ছে ইউরেটেরিক স্টোনস, নিওপ্লাজম, ইউরিনারি ব্ল্যাডারে আসবে হচ্ছে সিস্টাইটিস, স্টোন, টিউমার, প্রস্টেটে আসবে হচ্ছে বিইপি বা কার্সিনোমা। আমি হচ্ছে আরেকবার বললাম যে এটাতে 3 ভাগে ভাগ করে বলতে হয়। প্রিরেনালে বলতে হবে ব্লিডিং ডিসঅর্ডার, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগস, ভ্যাসকুলাইটিস গেল। তারপরে রেনালের মধ্যে নাম্বার ফার্স্টের দুটো বলতে হবে যে পাইলোনেফ্রাইটিস অ্যান্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস। তারপরে যেগুলো আরও বলা যায় যেমন রেনাল টিউবারকুলোসিস বা রেনাল নিওপ্লাজম বা রেনাল স্টোন। অ্যান্ড তারপরে আসে হচ্ছে পোস্ট রেনালের মধ্যে কিন্তু হচ্ছে মেইনলি অবস্ট্রাকটিভ কজগুলো বলতে হয়, যেমন ইউরেটেরিক স্টোন বা ইউরেটেরিক নিওপ্লাজম, ইউরিনারি ব্ল্যাডারে আন্ডারে আসবে হচ্ছে সিস্টাইটিস বা স্টোন, প্রস্টেটও আসবে হচ্ছে বিপি বা কার্সিনোমা। ওকে, এইটা গেলে হচ্ছে হেমাচুইউরিয়ার পর আসে হচ্ছে প্রোটিনইউরিয়া। এখন প্রোটিনইউরিয়াতেও হচ্ছে অবভিয়াসলি অনেকগুলো কজ আছে, কিন্তু জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো কি। অ্যাটলিস্ট 4টা বলতেই হবে, ঠিক আছে, যেটা আমাদের দেশের পার্সপেক্টিভে সবচেয়ে কমন। নাম্বার 1 ডায়াবেটিস মেলাইটিস, নাম্বার 2 ইউটিআই, নাম্বার 3 অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, নাম্বার 4 নেফ্রোটিক সিন্ড্রোম। 4টা আবার বললাম, ডায়াবেটিস মেলাইটিস, ইউটিআই, দেন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অ্যান্ড নেফ্রোটিক সিন্ড্রোম। দেন হচ্ছে যখন প্রোটিন ইউরিয়া কোয়েশ্চেনটা আসে তখন জিজ্ঞেস করা হয় যে মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া জিনিসটা কি। মাইক্রো অ্যালবুমিন ইউরিয়ার কিন্তু অ্যামাউন্টটা জেনে বলতে হয় যে এটা হচ্ছে 30 to 300 মিলিগ্রাম অফ অ্যালবুমিন এক্সক্রিটেড ইন দ্য ইউরিন পার ডে। 30 থেকে 300 এই অ্যামাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে। তারপর জিজ্ঞেস করা হয় যে অ্যালবুমিন ইউরিয়া নাম্বার 1 কজ কী বলবো, একটা কজ যদি বলতে হয় ডায়াবেটিস মেলাইটিস। এটাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটিসের হচ্ছে মানে এটা যে নেফ্রোপ্যাথি ডেভেলপ করতেছে ওটা মাইক্রো অ্যালবুমিন ইউরিয়াই ধরে দেওয়া যায়। যদি মাইক্রো অ্যালবুমিন ইউরিয়াটা আমরা ধরে ফেলি তাহলে আমরা ডায়াবেটিস মেলাইটিসের জন্য ফার্দার রেনাল ড্যামেজটা কন্ট্রোল করতে পারি। তো এটা হচ্ছে প্রোটিন ইউরিয়া জিনিসটা গেল। তারপরে আমরা আসি হচ্ছে ইউটিআইতে। এখন ইউটিআইতে হচ্ছে অবভিয়াসলি ওই কমন কোয়েশ্চেনগুলো করা হয় যে কাদের বেশি হয়, ফিমেলদের বেশি হয়, কেন বেশি হয়, ওগুলাই যে হচ্ছে শর্ট ইউরেথ্রা, ক্লোজার প্রক্সিমিটি টু দ্য রেক্টাম। একটা যেটা কোয়েশ্চেন খুব কমনলি করা হয় মেডিসিনে, যে যদি একটা প্রেগনেন্ট লেডি আসে যার হচ্ছে ইউটিআই আছে, তাইলে হচ্ছে আমরা ইউজুয়ালি ড্রাগ অফ চয়েস কী হয় আমাদের, এটা কিন্তু ড্রাগ অফ চয়েস হয় হচ্ছে নাইট্রোফোরান্টয়। এখানে অবভিয়াসলি মানুষরা হচ্ছে সেফট্রিয়াক্সন, ট্রাইমেথোপ্রিম অনেক কিছুই বলে ফেলে, কিন্তু প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে ইউটিআইয়ের জন্য যেটা খুব কমনলি হয় প্রেগনেন্সিতে, ওটার জন্য হচ্ছে আমরা নাইট্রোফোরান্টাইন ড্রাগটা ইউজ করি। ওকে, এইটার পর আসে হচ্ছে যে নেফ্রোটিক আর নেফ্রাইটিক সিন্ড্রোমে। ফার্স্টে যখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয় তখন বলে হচ্ছে যে কয়েকটা রেনাল ডিজিজের নাম বলো যেটা প্রিডমিনেন্টলি নেফ্রোটিক সিন্ড্রোম হয়, মানে ওখানে প্রোটিন ইউরিয়া বেশি হয়, আর কয়েকটা এমন রেনাল ডিজিজের নাম বলো যেটা নেফ্রাইটিক সিন্ড্রোম করে, যেখানে প্রিডমিনেন্টলি হচ্ছে হেমাচুইউরিয়া হয়। তো নেফ্রোটিক সিন্ড্রোমে হচ্ছে যে ডিজিজ 4টা নাম বলতে হবে, সেটা হচ্ছে নাম্বার 1 মিনিমাল চেঞ্জ ডিজিজ, নাম্বার 2 এফএসজিএস মানে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, নাম্বার 3 মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যান্ড নাম্বার 4 ডায়াবেটিস মেলাইটিস। 4টা বলতে হয়। একটা হচ্ছে মিনিমাল চেঞ্জ, নাম্বার 2 ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস, নাম্বার 3 মেমব্রেনাস নেফ্রোপ্যাথি অ্যান্ড নাম্বার 4 ডায়াবেটিস মেলাইটিস। তারপরে আসবে হচ্ছে নেফ্রাইটিকে হচ্ছে আমরা 4টা ডিজিজ হচ্ছে বলবো। একটা হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস,
র্যাপিডলি প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যালপোর্ট সিনড্রোম অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি। এটা কিন্তু কয়েকটা মিক্স ম্যাচও থাকে, কিন্তু এটা প্রিডমিনেন্ট জিজ্ঞেস করা হয়। এখন হচ্ছে এখান থেকে একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, যদি কারো পারে তারা তো অবভিয়াসলি অনেক ভালো হয়। যেমন জিজ্ঞেস করে হচ্ছে যে ফোকাল সেগমেন্টাল গ্লোমেরুলোস্ক্লেরোসিস করে এমন একটা হচ্ছে ড্রাগের নাম বলো, খুবই কমনলি করে। এটা হচ্ছে হিরোইন বা কোকেইন। এটা কিন্তু এফএসজিএস এর সাথে খুবই ক্লোজলি রিলেটেড। তারপরে হচ্ছে জিজ্ঞেস করা হয় যে ডায়াবেটিস নেফ্রোপ্যাথিতে একটা নোডিউল ফর্মেশন হয়, ওটার নাম কি? ওটা হচ্ছে কিমিলস্টন উইলসন নোডিউল। এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু কেউ যদি পারে অবভিয়াসলি অনেক ভালো মার্ক পাবে। তারপরে আরেকটা হচ্ছে জিজ্ঞেস করা হয় যে অ্যালপোর্ট সিনড্রোম যাদের থাকে ওদের হচ্ছে আমরা রেনাল ডিজিজের সাথে আরেকটা ডিজিজ হচ্ছে দেখার চেষ্টা করি, ওটা কি? ওদের কিন্তু সেন্সরি নিউরাল ডেফনেসও থাকে প্লাস অকিউলার ডিস্টারবেন্সও থাকে। আর হচ্ছে লাস্ট যেটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় যে ইমিউনোগ্লোবুলিন এ নেফ্রোপ্যাথি হচ্ছে যখন হয় তখন হচ্ছে মেইনলি ইমিউন কমপ্লেক্সগুলো কোন জায়গাটায় ডিপোজিট হয়? এটা কিন্তু মেসেনজিয়ামে ডিপোজিট হয়। তো এটা হচ্ছে আর মানে এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন, কিন্তু যদি কেউ পারে খুবই ভালো। তারপর আসে হচ্ছে একটা প্রিয় প্রশ্ন, লুপাস নেফ্রাইটিস। লুপাস নেফ্রাইটিস আমরা ট্রিটমেন্ট কীভাবে করি? এটা কিন্তু আমরা স্টেজ ওয়াইজ ভাগ করে করি, যে স্টেজ 1-এ ইউজুয়ালি কোনো ট্রিটমেন্ট লাগে না, স্টেজ 2-তে ট্রিটমেন্ট লাগতে পারে, ইউজুয়ালি স্টেরয়েডস। আর স্টেজ 3 যখন হচ্ছে আমরা চলে যাই তখন হচ্ছে পালস থেরাপি ইউজ করা হয়, একটা জিনিস বলে, যেখানে মনে করো স্টেরয়েডস, সাইক্লোফসফামাইড বা মাইক্রোফেনোলেট মোফিটিল এই জিনিসগুলো একসাথে ইউজ করা হয়। আমি আবার বললাম যে যখন লুপাস নেফ্রাইটিসের ট্রিটমেন্ট জিজ্ঞেস করবে 3 ভাগে ভাগ করে বলতে হয়, লেভেল মানে স্টেজ 1, 2 আর 3। স্টেজ 1-এ ট্রিটমেন্ট লাগে না, স্টেজ 2-তে যদি লাগে তাহলে স্টেরয়েডে ইউজুয়ালি দেওয়া হয়, আর স্টেজ 3-তে হচ্ছে আমাদের পালস থেরাপি ইউজ করতে হয়। পালস থেরাপির মধ্যে কমনলি যেগুলো ইউজ করা হয় যে হচ্ছে সাইক্লোফসফামাইড, মাইক্রোফেনোলেট মোফিটিল, স্টেরয়েডস। ওকে, লুপাস নেফ্রাইটিসের পর হচ্ছে যেটা হচ্ছে এখন আসে যে কোনো কনজিনাইটাল কিডনি ডিজিজের নাম বলো। কনজিনাইটাল কিডনি ডিজিজ সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। এখান থেকে হচ্ছে ফার্স্টে জিজ্ঞেস করে যে বাচ্চাদের হচ্ছে কি অটোজোমাল ডমিনেন্ট বা রিসেসিভ, আর হচ্ছে বড়দের কোনটা? এটা কিন্তু মানুষের গোলমাল করে ফেলে। বড়দের জন্য পলিসিস্টিক কিডনি ডিজিজ অটোজোমাল ডমিনেন্ট, আর বাচ্চাদের জন্য হচ্ছে ওটা অটোজোমাল রিসেসিভ। এখন জিজ্ঞেস করা হয় যে হচ্ছে একটা বড় মানুষ যদি আসলো, ওর পলিসিস্টিক কিডনি ডিজিজ আসে, ওর কিডনিতে সিস্ট ছাড়া আর হচ্ছে আমরা কোথায় হচ্ছে সিস্ট খোঁজা শুরু করব? ইউজুয়ালি হচ্ছে যেটা হয় যে বড়দের ক্ষেত্রে 3 জায়গায় সিস্ট থাকতে পারে পলিসিস্টিক কিডনি ডিজিজ হলে, একটা কিডনি, একটা লিভার আর একটা ব্রেন, 3টা জায়গায় থাকতে পারে। কিন্তু এটা খুবই হাই ইল কোয়েশ্চেন, যে জিজ্ঞেস করে যে একটা পেশেন্ট আসলো পলিসিস্টিক কিডনি ডিজিজ নিয়ে, আমি কিডনি ছাড়া আর কোথায় দেখবো? আর 2টা জায়গায় দেখা হয়, একটা হচ্ছে লিভার আর একটা কিন্তু ব্রেন। ওকে, এটার পর আসবে হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিস। রেনাল আর্টারি স্টেনোসিস হচ্ছে জিজ্ঞেস করে যে তোমাকে যদি আমি একটা কোয়েশ্চেন করতে বলি, মানে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কী থাকে? 2টা থাকে কিন্তু। একটা হচ্ছে যে এখানে হাইপার টেনশন থাকে উইচ ইজ ইউজুয়ালি রেজিস্ট্যান্ট টু অ্যান্টি হাইপারটেনসিভস, আর নাম্বার 2 কিডনি সাইজের মধ্যে এসিমেট্রি থাকে, মানে কিডনিসগুলো হচ্ছে শ্রাঙ্কেন ইন সাইজ হয়ে যায়। এটা হচ্ছে রেনাল আর্টারি স্টেনোসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার। নাম্বার 1 হাইপার টেনশন থাকবে, অনেক বেশি হাইপার টেনশন, মানে হাই লেভেলের হাইপার টেনশন উইচ ইজ ইউজুয়ালি রেজিস্ট্যান্ট টু অ্যান্টি হাইপারটেনসিভস অ্যান্ড কিডনিস আর এসিমেট্রিক্যাল ইন সাইজ। তারপরে যে কোয়েশ্চেনটা করা হয় যে একটা পেশেন্টের রেনাল আর্টারি স্টেনোসিস আসে, তুমি হচ্ছে ওকে কোন ড্রাগটা অবভিয়াসলি দিবা না, মানে কোন ড্রাগটা ওটাকে এক্সারবেট করতে পারে, তখন হচ্ছে আমরা বলবো এসি ইনহিবিটর বা এআরবি ইনহিবিটার্স আমরা অবভিয়াসলি দিব না। কেন এটা না দেওয়া যায় এটাও জিজ্ঞেস করতে পারে। কারণ হচ্ছে এসি বা এআরবি ইনহিবিটর যখন আমরা দিই তখন অ্যাফারেন্ট না কিন্তু এফারেন্ট আর্টেরিওলটা ডাইলেট করে যায়। ডাইলেট করার জন্য জিএফআর আর মেনটেন করতে পারে না, হেন্স কিডনি ফেল করে। মেইন কথা যেটা বলতে হবে যে অ্যাফারেন্ট না কিন্তু মানে পরেরটা এফারেন্ট আর্টেরিওলটা হচ্ছে ওটা ডাইলেট করে ফেলে। এটাই হচ্ছে সেজন্য এসি আর এআরবি আমরা রেনাল আর্টারি স্টেনোসিসে ইউজ করতে পারি না। ওকে, তারপরে জিজ্ঞেস করা হয় যে এমন কোন একটা হেমোলাইটিক অ্যানিমিয়ার নাম বলো যেটা প্রিডমিনেন্টলি কিডনির উপর একটা এফেক্ট থাকে। এটাকে হচ্ছে মেইনলি 2টা ডিজিজের নাম আছে, ওটাকে আমরা কম্বাইন্ডে বলি হচ্ছে মাহা, মানে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এখানে হচ্ছে আমরা 2টা রাখি, একটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা আর একটা হচ্ছে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোম। যদি 2টা আমরা অ্যাটলিস্ট একসাথে নাও বলতে পারি তাহলে ওভারঅল মাহা ওয়ার্ডটা বলতে হবে, যে হচ্ছে মাইক্রো অ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, তারপরে এটার পর আসে হচ্ছে কিডনি ইনজুরি। এখন কিডনি ইনজুরিতে হচ্ছে একেআই যখন আসবে তখন এগেইন নাম্বার 1 যেটা জিজ্ঞেস করা হয় যে এটার কজগুলো কী কী। কজ জিজ্ঞেস করলে অ্যাজ ইউজুয়াল এখানেও হচ্ছে প্রি রেনাল, রেনাল অ্যান্ড পোস্ট রেনাল ভাবে ভাগ করে বলতে হয়। যখন হচ্ছে আমরা প্রি রেনালে আসবো তখন যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ওটা হচ্ছে ভলিউম লসের রিজনটা, যেমন মনে করো হচ্ছে সেপসিস, ব্লাড লস, ডিহাইড্রেশন। মেইন কথা হচ্ছে যে প্রি রেনালে হচ্ছে ভলিউম কমাটাই মেইন,
তারপরে আসবে হচ্ছে রেনাল। রেনালের মধ্যে হচ্ছে তিনটা বলতে হয়, একটা হচ্ছে গ্লমেরুলার নেফ্রাইটিস, নাম্বার 2 অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, আর নাম্বার 3 ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, মানে মোট তিনটা। আর পোস্ট রেনালে আসবে হচ্ছে অবস্ট্রাকটিভ কজগুলো, যেমন ইউরিনারি স্টোন বা হচ্ছে বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লেশিয়া। আমি আবার বললাম 3 ভাগে ভাগ করে বলতে হবে। প্রি রেনালে বলতে হবে ব্লাড লসের রিজনগুলো, ফর এক্সাম্পল ব্লাড লস, ডিহাইড্রেশন, সেপসিস। রেনালে বলতে হবে গ্লমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। তারপরে পোস্ট রেনালে অবস্ট্রাকটিভ কজগুলো, যেমন ইউরিটারিক স্টোন বা হচ্ছে বেনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লেশিয়া। এরপর জিজ্ঞেস করা হয় যে অ্যাকিউট কিডনি ইঞ্জুরিজ ফেজগুলো কী কী থাকে। ফেজগুলো তো কিন্তু মেইনলি হচ্ছে ফার্স্টে থাকবে অলিগোইউরিয়া, হাইপারক্যালেমিয়া। ফার্স্টে কিন্তু ইউরিন আউটপুটটা কমে যায়, অলিগোইউরিয়া অ্যান্ড হাইপারক্যালেমিয়া হয়। তারপরে হচ্ছে যখন ইভেনচুয়ালি রিপেয়ার করা স্টার্ট করে তখন পলিইউরিয়া ফেজে চলে যায়, পলিইউরিয়া হয় আর ইলেকট্রোলাইটসগুলো কমা শুরু করে, মানে হাইপারক্যালেমিয়া থেকে হাইপোক্যালেমিয়া হয়। তো যে ফার্স্ট কোয়েশ্চেনটা বলতে হবে যে এটা ফার্স্টে অলিগোইউরিয়া করতে পারে আর হাইপারক্যালেমিয়া, দেন আসবে হচ্ছে এটা পলিইউরিয়া করবে আর হাইপোক্যালেমিয়া করতে পারে, মানে টোটালি উল্টা হয়ে যায় কিন্তু যখন ট্রিটমেন্ট হচ্ছে কারেকশন হওয়া শুরু করে। দেন আমরা আসি হচ্ছে এর ট্রিটমেন্টে হচ্ছে যেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বলতে হবে একেআইতে, যে এখানে ফ্লুইড ব্যালেন্সটা, মানে ফ্লুইড ব্যালেন্স খুবই ইম্পর্টেন্ট। ফ্লুইড ব্যালেন্সের পর তারপরে হচ্ছে কারেকশন অফ এনি কমপ্লিকেশনস, ফর এক্সাম্পল কারেকশন অফ হাইপারক্যালেমিয়া অ্যান্ড কারেকশন অফ মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড প্রোটন পাম্প ইনহিবিটর। লাস্টে আসবে হচ্ছে ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইন কজ। 3 ভাগে ভাগ করে বলতে হয়, যে ফার্স্টে আসবে হচ্ছে ফ্লুইড ব্যালেন্স, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড আসবে হচ্ছে কারেকশন অফ ইটস কমপ্লিকেশনস, ফর এক্সাম্পল হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড গিভিং প্রোটন পাম্প ইনহিবিটর। থার্ডলি আসবে হচ্ছে যে ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইন কজ। এই 3 ভাগে ভাগ করে একেআই বলতে হয়। ওকে, একেআই শেষ হওয়ার পর এখন ওর সাথে যেটা জিজ্ঞেস করা হয় সিকেডি। ক্রনিক কিডনি ডিজিজের একটা চার্ট আছে, যেটা হচ্ছে ভাগ করে 5টা স্টেজে বলা হয়। অবভিয়াসলি ওই চার্টটা মনে রাখা খুবই ডিফিকাল্ট, কিন্তু যদি একান্তই কিছুই মনে না থাকে, স্টেজ 4 আর স্টেজ 5টা অ্যাটলিস্ট মনে রাখতে হবে। কারণ স্টেজ 4-এ হচ্ছে জিএফআর থাকে 15 to 24, এটা কিন্তু অ্যামাউন্ট সহ মনে রাখতে হয়। 15 থেকে 24 থাকে, আর ইউজুয়ালি এই স্টেজে হচ্ছে জিএফআর কমে যাওয়ার জন্য সিকেডি সাইন সিমটমসগুলো অ্যাপিয়ার করা স্টার্ট করে স্টেজ 4-এ। আর স্টেজ 5 হচ্ছে লেস দেন 15 জিএফআর থাকে, আর ইউজুয়ালি এই স্টেজে হচ্ছে আমাদের রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, মানে ডায়ালাইসিসে বা রেনাল ট্রান্সপ্লান্টে যেতে হয়। তো যদি অ্যাটলিস্ট এইটুকু বলতে হবে যে 5টা স্টেজ আছে, আর 5টা স্টেজের মধ্যে স্টেজ 4 আর স্টেজ 5 এই দুইটা হচ্ছে আমাদের মাস্ট জানতে হবে জিএফআর সহ, কারণ স্টেজ 4-এ আসে সাইন সিমটমগুলো, আর স্টেজ 5-এ হচ্ছে আমরা রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে যাওয়া শুরু করি। নেক্সট কোয়েশ্চেন যেটা জিজ্ঞেস করে যে হচ্ছে একটা পেশেন্টের সিকেডি হয়ে গেছে, এখন তুমি আমাকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কজগুলো বলো সিকেডি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাতে যদি সিরিয়ালে গোলমাল হয়ে যায় খুবই রেগে যায়। ফার্স্টে যেটা বলতে হবে আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে ডায়াবেটিস মেলাইটিস, এটা নাম্বার 1। নাম্বার 2 থাকবে হাইপার টেনশন, অ্যান্ড নাম্বার 3 এনি গ্লমেরুলার ডিজিজ, ফর এক্সাম্পল গ্লমেরুলোনেফ্রাইটিস। 3টা সিরিয়ালি বলতে হবে, ডায়াবেটিস মেলাইটিস, হাইপার টেনশন, দেন গ্লমেরুলোনেফ্রাইটিস। এইটা বলার পর আসবে হচ্ছে স্যার ম্যাডামদের খুবই প্রিয় একটা প্রশ্ন, যে সিকেডি পেশেন্টের টাইমে আমরা হচ্ছে কি ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট কিন্তু জানার সময় হচ্ছে এক একটা ট্রিটমেন্ট বললে ওর আন্ডারলাইন কজ, মানে হচ্ছে আমরা কি ঠিক করতেছি, এটা কেমনি ঠিক করে সব সহজ জিজ্ঞেস করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো ফার্স্টে হচ্ছে আমরা যেটা বলবো হেডিং সহ, ফার্স্টে ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইন কজ, মানে হচ্ছে ডায়াবেটিস মেলাইটিস বা হাইপার টেনশনের যদি সিকেডি হয়ে থাকে আমরা ওইটাকে ফার্স্টে টার্গেট করব। কেন? কারণ হচ্ছে ওইটা যতক্ষণ মতো আমরা কন্ট্রোলে না আনি বাকি আর কিছুই ঠিক হবে না। তো নাম্বার 1 ট্রিটমেন্ট অফ এনি আন্ডারলাইন কজ। নাম্বার 2 এটা আসবে হচ্ছে প্রিভেনশন অফ ফার্দার রেনাল ড্যামেজ। অ্যান্ড প্রিভেনশন অফ ফার্দার রেনাল ড্যামেজ আমরা কেমনে করবো? ইউজুয়ালি হচ্ছে যখন সিকেডি থাকে তখন প্রোটিন ইউরিয়া হয়, এই প্রোটিন ইউরিয়া যত বেশি এক্সাসারবেট করতে থাকবে রেনাল ড্যামেজ আরও হতে থাকে। তো এটা প্রিভেন্ট করার জন্য আমাদের এসি ইনহিবিটর বা এআরবি ইনহিবিটরটা ইউজ করতে হবে। এটা হচ্ছে প্রিভেনশন অফ ফার্দার রেনাল ড্যামেজ আন্ডারে। থার্ড যেটা আসে হচ্ছে লিমিটেশন অফ এনি কমপ্লিকেশনস। যখন হচ্ছে এটা আসবে তখনই মেইনলি কোয়েশ্চেনগুলো আসা শুরু করে। যেমন একটা কমপ্লিকেশন বলো অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হয়? অ্যানিমিয়া হবে হচ্ছে কারণ যেটা পেরিটিউবুলার সেলস আছে অফ কিডনি দ্যাট ক্যানট সিক্রেট এরিথ্রোপোয়েটিন। তো হচ্ছে আমরা তার সেজন্য পেশেন্টকে আমরা কি দিতে পারি? অনেক কিছু দেওয়া যায়, আয়রন, ব্লাড, কিন্তু মেইন ট্রিটমেন্ট কিন্তু এরিথ্রোপোয়েটিনই আমাদেরকে দিতে হয়। কারণ হচ্ছে কিডনি এরিথ্রোপোয়েটিন বানাইতে পারতেছে না, তো ওইটার ট্রিটমেন্টের জন্য আমাদের এরিথ্রোপোয়েটিনই দিতে হয়। তো মানে কমপ্লিকেশনের মধ্যে কমনে যা ধরা হয় একটা হচ্ছে অ্যানিমিয়া জিজ্ঞেস করবে, তারপর বলবে কেন হয়, কারণ কিডনির পেরিটিউবুলার সেলস এরিথ্রোপোয়েটিন সিক্রেট করতে পারে না, তো আমরা ট্রিটমেন্টে কী দিব? এরিথ্রোপোয়েটিনই দিব। এটা গেলে একটা কমপ্লিকেশন। তারপরে আসে হচ্ছে ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স কী কী হয়।
ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সেস যেটা স্যার ম্যাডামদের খুবই প্রিয়, সেটা হচ্ছে ক্যালসিয়ামের ডিস্টারবেন্সটা। মানে ক্যালসিয়ামে কি হয়, এখানে হবে হচ্ছে হাইপোক্যালসেমিয়া হয়। কেন হয় হাইপোক্যালসেমিয়া? পার্টিকুলারলি হয় হচ্ছে কারণ কিডনিতে কিন্তু ভিটামিন ডি অ্যাক্টিভেটেড ফর্মটা ফর্ম হয়, মানে হচ্ছে 125 ডাইহাইড্রক্সি যেটা। তো যদি অ্যাক্টিভেটেড ফর্ম অফ ভিটামিন ডি না থাকে, অবভিয়াসলি ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে না, হেন্স হাইপোক্যালসেমিয়া হয়। আরেকটা যেটা কমপ্লিকেশন হয় হাইপার ফসফেটেমিয়া। এটা কেন হয়? কারণ কিডনি হচ্ছে কিন্তু ফসফেটকে সিক্রেট করতে পারে না, সেই জন্য হাইপার ফসফেটেমিয়াটা হয়। এই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে ক্যালসিয়াম কমে ফসফেট বাড়ে, এইটা কিন্তু উল্টায় ফেললে খুব ঝামেলা করে। এটার পর জিজ্ঞেস করে তাহলে এটা ট্রিটমেন্টটা কি? আমাদের হচ্ছে ভিটামিন ডি, ক্যালসিয়াম কিন্তু শুধু দিলে হবে না, ভিটামিন ডি অ্যাক্টিভেটেড ফর্ম অফ ভিটামিন ডিটা আমাদের সাপ্লাই করতে হবে। আর ফসফেট বেড়ে যাওয়ার জন্য আমাদের ফসফেট বাইন্ডার ইউজ করতে হয়। এখন জিজ্ঞেস করে ফসফেট বাইন্ডারের কয়েকটা নাম বলে, এটা যদি খুব ভালো পারে তাহলে জিজ্ঞেস করে, যেমন আমি দুইটা বললাম, সেভালামের, তারপর ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এইসব ইউজ করা হয়। তারপরে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয় যে একটা পেশেন্ট মনে করে সিকেডিতে আসে, ইউজুয়ালি পেশেন্টের কজ অফ ডেথ কী কারণে হয়? কজ অফ ডেথ কিন্তু হয় হচ্ছে মেইনলি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনসের জন্য। মানে সিকিডি থাকলে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনস খুব ইজিলি চলে আসে, সেই জন্য কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনসগুলো কিন্তু টার্গেট করে আমাদের ওটা প্রিভেন্ট করতে হবে। সেই জন্য আমরা হচ্ছে অ্যান্টিপ্লেটলেট, স্ট্যাটিন থেরাপি এগুলো দিয়ে রাখি। আর লাস্টে হচ্ছে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে যে মনে করো হচ্ছে সব কিছুই করলাম কিন্তু কিছুই লাভ হচ্ছে না, তখন আমরা কি করবো? রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে যাবো। আমি আরেকবার বলি জিনিসটা, যখন বলবো যে সিকিডি ট্রিটমেন্টটা কি, 4টা হেডিংয়ে বলতে হয়। ফার্স্টে হচ্ছে correction of any underlying cause, usually diabetes mellitus or hypertension. Number 2, prevention of further renal damage, যেটা হচ্ছে প্রোটিন ইউরিয়া প্রিভেন্ট করার জন্য আমরা এসি বা এআরবি ইনহিবিটর দিই। তারপরে নাম্বার 3 আসে হচ্ছে লিমিটিং অফ এনি কমপ্লিকেশনস। এর মধ্যে যে কমপ্লিকেশনসগুলো স্যার ম্যাডামদের খুব প্রিয়, সেটা হচ্ছে নাম্বার 1 অ্যানিমিয়া, আর নাম্বার 2 ইলেকট্রোলাইট ডিস্টারবেন্সগুলো, পার্টিকুলারলি হচ্ছে ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন ডি, আর নাম্বার 3 আসবে হচ্ছে দ্য কার্ডিওভাস্কুলার রিস্ক। যে আর হচ্ছে লাস্টে আসে যদি ইফ অল এলস ফেলস, আর কোনো অপশন আমাদের হাতে নাই, তখন আমরা যাব হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে তখন জিজ্ঞেস করে যে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপিতে কী কী আছে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডায়ালাইসিস আর একটা রেনাল ট্রান্সপ্লান্টেশন। দেন হচ্ছে জিজ্ঞেস করা হয় যে ডায়ালাইসিসের মধ্যে আমরা কোনটা রাখি। আমরা কিন্তু অনেক ধরনের ডায়ালাইসিস আছে, কিন্তু যেটা খুব কমন সেটা হচ্ছে একটা হেমোডায়ালাইসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। একটা খুব ট্রিকি কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে হেমোডায়ালাইসিস বা পেরিটোনিয়াল ডায়ালাইসিসের মধ্যে কোনটা হচ্ছে বেটার, মানে কোনটা ফিজিওলজিক্যাল কন্ডিশনের সাথে হচ্ছে মেনটেন করে থাকে। এটা অনেকজনই হেমোডায়ালাইসিস বলে, কিন্তু এটার অ্যান্সার অ্যাকচুয়ালি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। ওটাই হচ্ছে বডির ফিজিওলজিক্যাল কন্ডিশনের সাথে খুব ইজিলি মেনটেন করে চলে। দেন যেটা খুবই প্রিয় সবাই জিজ্ঞেস করা হয় যে হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বোথ ইন সিকেডি অ্যান্ড একেআই। যখন এই কোয়েশ্চেনটা হচ্ছে করা হয় তখন একটা অবভিয়াসলি ডেভিডসন একটা চার্ট আছে, ওই চার্টের ভিতরে অনেক কিছু লেখা। এখন এত কিছু অবভিয়াসলি অনেকজনেরই মনে থাকবে না, যদি এত কিছু মনে নাও থাকে অ্যাটলিস্ট পয়েন্টগুলোর হেডিংগুলো যেন মনে থাকে। যেমন আমি বললাম সিকেডিতে হচ্ছে ওর ইন্ডিকেশনস মোট 5টা, শুধু হেডিংগুলো বললেও হবে যে একটা হচ্ছে ফ্লুইড ওভারলোড, নাম্বার 2 হাইপারক্যালেমিয়া, নাম্বার 3 ইউরেমিয়া, নাম্বার 4 মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যান্ড নাম্বার 5 intractable anemia and hyperphosphatemia despite providing treatment. 5টা: fluid overload, metabolic hyperkalemia, uremia, metabolic acidosis, and persistence of anemia and hyperphosphatemia despite providing treatment. এটা গেল হচ্ছে সিকেডির জন্য। তারপর আসে হচ্ছে একেআইয়ের জন্য আমরা কি কি করি, একেআইতে কেন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি লাগে। এখানের সাথে কিন্তু সিকেডির কয়েকটা জিনিসের মিল আছে, যেমন এখানেও হাইপারক্যালেমিয়া আছে, এখানেও ইউরেমিয়া আছে, এখানেও মেটাবলিক অ্যাসিডোসিস আছে। তো 3টা পয়েন্ট কিন্তু মিলে গেল, হাইপারক্যালেমিয়া, ইউরেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। যেটা হচ্ছে আরও 2টা এক্সট্রা পয়েন্ট আছে, একটা হলো অ্যাকিউট পালমোনারি ইডিমা, আর আরেকটা হবে হচ্ছে যে ব্লিডিং ডায়াথেসিস, পার্টিকুলারলি ডিউ টু ইউরেমিক ইনডিউস প্লেটলেট ডিসফাংশন। আমি আবার বললাম এখানেও কিন্তু 5টাই, কিন্তু যেটা 3টা ওর সাথে মিলে যায়, হাইপারক্যালেমিয়া, ইউরেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, যে 2টা মিলে না, একটা হচ্ছে অ্যাকিউট পালমোনারি ইডিমা, আরেকটা হচ্ছে ব্লিডিং ডায়াথেসিস, পার্টিকুলারলি ডিউ টু ইউরেমিক ইনডিউস প্লেটলেট ডিসফাংশন। এটার পর হচ্ছে জিজ্ঞেস করা হয় যে একটা পেশেন্টের আমি হেমোডায়ালাইসিস করতেছি, মোস্ট কমন কমপ্লিকেশনসগুলো কী হয়। এটা হচ্ছে 2 ভাগে ভাগ করে বলা বেস্ট, একটা হচ্ছে ডিউরিং ট্রিটমেন্ট আর একটা হচ্ছে বিটুইন ট্রিটমেন্ট। এটাও অ্যাগেন ডেভিডসন একটা চার্ট আছে, ভিতরে অনেক কথা লেখা, যদি এত কিছু নাও মনে থাকে হেডিংগুলো জাস্ট বললেই হবে। যে ডিউরিং ট্রিটমেন্টের কমপ্লিকেশন হচ্ছে হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হেমোরেজ, এয়ার এম্বোলিজম, ডায়ালাইজার, হাইপারসেন্সিটিভিটি। এখানেও কিন্তু 5টাই, হাইপোটেনশন, কার্ডিয়াক অ্যারিথমিয়া, হেমোরেজ, এয়ার এম্বোলিজম, ডায়ালাইজার, হাইপারসেন্সিটিভিটি।
তারপর জিজ্ঞেস করা হয় বিটুইন ট্রিটমেন্টে কমপ্লিকেশনগুলো কী কী থাকে। একটা হচ্ছে পালমোনারি ইডিমা, আর একটা হলো সিস্টেমিক সেপসিস। এটার হচ্ছে গেল ডায়ালাইসিসগুলো। ডায়ালাইসিসের পর হচ্ছে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় ইউরিনারি স্টোন। এখন ইউরিনারি স্টোনের মধ্যে এত কিছু জিজ্ঞেস না করলেও অ্যাটলিস্ট এইটুক জিজ্ঞেস করা হয় যে নেম দ্য মোস্ট কমন স্টোনস। এর মধ্যে নাম্বার 1 বলতে হবে আমাদেরকে ক্যালসিয়াম অক্সালেট। এটা ক্যালসিয়াম অক্সালেট ছাড়া মানুষ আরও অনেক কিছু বলে, স্ট্রুভাইড স্টোন, সিস্টিন স্টোন, না, সবচেয়ে কমন ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম ফসফেট কিন্তু না, ক্যালসিয়াম অক্সালেট। তারপরে বাকি যেগুলো বলতে পারে যে ক্যালসিয়াম ফসফেট আছে, ইউরিক অ্যাসিড, স্ট্রুভাইড স্টোন, সিস্টিন। এখন একটা জিনিস জিজ্ঞেস করা হয় যে এর মধ্যে সবচেয়ে বড় স্টোন কোনটা। সবচেয়ে বড় স্টোনের নাম কিন্তু হচ্ছে স্ট্রুভাইড স্টোনটা। আর জিজ্ঞেস করে এটার সাথে কোন অর্গানিজম মোস্ট কমনলি থাকে। ধাপ করে একটা নাম না বলে দিয়ে এটা বলা বেটার, ইউরিয়েজ প্রডিউসিং অর্গানিজমস, ফর এক্সাম্পল প্রোটিয়াস। ঠিক আছে, তো স্ট্রুভাইড সবচেয়ে বড়, আর এখানেই হচ্ছে কোন অর্গানিজমটা প্রেজেন্ট থাকে, এটা হচ্ছে ইউরিয়েজ প্রডিউসিং অর্গানিজমস, ফর এক্সাম্পল প্রোটিয়াস। তারপরে জিজ্ঞেস করা হয় যে এখন তো হচ্ছে অনেক ধরনের ট্রিটমেন্ট চলে আসছে, মানে নন ইনভেসিভ ট্রিটমেন্ট চলে আসছে স্টোন বের করার জন্য। এর মধ্যে দুইটা জিনিসের নাম বলতে হয়। এখন ইউজুয়ালি যেটা বলতে হয় ESWL, আর একটা হচ্ছে PCNL। এই দুইটা নাম বললেই হয়। ESWL, PCNL কিন্তু নন ইন্ট্রুসিভ ভাবেই করা যায়। এই দুইটা ফুল ফর্মও জিজ্ঞেস করে, যে ESWL আসবে হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপসি, আর PCNL আসবে হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোটমি। তো এই দুইটাই জিজ্ঞেস করে। আচ্ছা, মোটামুটি রেনাল থেকে এগুলাই জিজ্ঞেস করা হয়। যদি ভিতরে আরও অনেক কিছু যেতে পারে, পার্টিকুলারলি সিকেডি আর ডায়াবেটিস মেলাইটিস যেটা এফেক্ট করে, ওটাতে আরেকটু ডিপে যেতে পারে, কিন্তু বাকিগুলোতে ইউজুয়ালি এর মধ্যে থাকে। আর আই হোপ আমি হচ্ছে তোমাদের একটু হইলেও হেল্প করতে পারছি। কেউ যদি কিছু না বুঝে থাকে তারা অবভিয়াসলি কমেন্টে জানাবো, আমাকে নক করতে পারে। এতক্ষণ ধৈর্য দিয়ে শোনার জন্য থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।